স্মরণসভায় শুধু চোখের জল ফেলে বুক ভাসানোর জন্য নয়, প্রয়াতের যে নীতি আদর্শ তাকে পাথেয় করেই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই স্মরণসভা থেকে শপথ নিতে হবে, বার্তা পাঠাতে হবে দেশের কাছে। শেষের পর শুরুও আছে। প্রয়াত ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য প্রয়াত অনুপ দাসের স্মরণসভায় শনিবার এভাবে বক্তব্য রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এই স্মরণসভায় চোখের জল ফেলার গান কেন হবে? চোখের জলকে পারুলে পরিণত হতে সাহায্য করে সেই গান কেন আমরা গাইব? সেই গান সে ভাষা আমাদের স্মরণসভা কিন্তু ভেঙে পড়ার জন্য না, চোখের জলে বুক ভাসাবার জন্য না, আমাদের হারিয়ে যাওয়া বন্ধু তার আদর্শ হারিয়ে যায়, তার নীতি শেষ হয়ে যায়, তার লক্ষ্য এখনো অপূর্ণ রয়েছে। তার থেকে আমরা এগুলো সমস্ত সংগ্রহ করে লক্ষ্যে পৌঁছার জন্য শক্তি সঞ্চয় করব। আমাদের মধ্যে যে লুকায়িত শক্তি সম্ভাবনা তার বিকাশ ঘটাবার জন্য, তাকে উদ্ভাসিত করবার জন্য এই স্মরণসভায় আমরা শপথ গ্রহণ করব এবং এই পরিবর্তনের জন্য আগামী দিনের যে সংগ্রাম, সারা পৃথিবীর দেশে দেশে কিন্তু এই ভাবনা শুরু হয়েছে। ভারতবর্ষ রাজ্যের এই ভাবনা শুরু হয়েছে। ত্রিপুরাতে দাবিয়ে রাখার চেষ্টা করছে, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে আক্রান্ত হচ্ছে কমিউনিস্ট। 16 দফার দাবিতে 20 থেকে 26 তারিখের আন্দোলন লিফলেট বিলি করতে গিয়ে আক্রান্ত হচ্ছে কমিউনিস্ট। 10,300 দেশ পোস্টার লাগাতে গিয়ে পুলিশের রক্তচক্ষুর সম্মুখীন হচ্ছে। চাকরি হারিয়েছে ছেলেটা এই মিছিলে মিটিংয়ে যাওয়ার চিন্তা করছে, আক্রান্ত হচ্ছে। 10,300 দেশ হাত ভাঙছে, পা ভাঙছে, বুকের পাঁজর ভেঙে দিচ্ছে। বিকলাঙ্গ 10,300 দেশ আক্রান্ত। আমি কমলপুরে গিয়ে ওই দিন তাকে হাসপাতালে দেখে এসেছি, কিন্তু বন্ধ হয়। এরকম জায়গায় দাঁড়িয়ে আপনারাও কিন্তু দাঁড়াবার চেষ্টা করছেন, ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। এখন কিন্তু সময় এসেছে রুখে দাঁড়াতে হবে, শুধু ঘুরে দাঁড়ানোর জন্য। এই শক্তি, এই সাহস সঞ্চয় করতে হবে অনুপের কাছ থেকে, এবং এই ধারাতে সামনের দিকে যে সংগ্রাম, সেই সংগ্রামকে সংহত করে ভারতবর্ষের সামনে বার্তা পাঠাতে হবে। শেষের পরেও শুরু আছে। এদিন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অনুপ দাসের স্মরণসভার শুরুতেই প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন যুব নেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব অমলেন্দ্র দেববর্মা, ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব নবারুণ দেব ও পলাশ ভৌমিক সহ প্রয়াত অনুপ দাসের সহধর্মিণী কন্যা অন্বেষা সহ অন্যান্যরা। স্মরণসভায় প্রধান বক্তা মানিক সরকার যুব নেতা অনুপ দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, স্মরণসভায় অনুপের কন্যা অন্বেষা যে বক্তব্য পেশ করেছে তা অসাধারণ। বহু স্মরণসভায় উপস্থিত থাকার সুযোগ থাকলেও এই জাতীয় বক্তব্য কম বয়সী পিতৃহারা কন্যার মুখে শুনে আমি স্তম্ভিত এবং বিস্মিত, এবং আমাকে তা আত্মবিশ্বাস হতে সাহায্য করবে। মানিক সরকার বলেন, অনুপ চলে গেলেও সব কিছু সঙ্গে নিয়ে যায়নি। অনুপ না শুনলেও যে বিষয়টা অনুপের কন্যা ভাষণে উপস্থাপন করেছেন সেটা যুব আন্দোলনে কিংবা গণ আন্দোলনের ভাষা জুগিয়েছে। যুব আন্দোলনের নেতৃত্বের চাইতেও তাৎপর্যমণ্ডিত কথা যে বলেছে সে হচ্ছে অনুপের দুই কন্যার মধ্যে অন্যতম কন্যা, যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মূল কথাটা উপস্থিত করার চেষ্টা করেছে, যা থেকে অনুপ হলো কি করে এটা বুঝতে সুবিধা হয়। আপনারা নিশ্চয়ই তার বক্তব্য শুনেছেন। তার একই কথা, আমার বাবা কিন্তু মানুষের প্রিয়জন ছিল, মানুষকে ভালোবাসত, মানুষ তাকে ভালোবাসত, বিশেষ করে গরিব অংশের মানুষ। কিন্তু এ জাতীয় বক্তব্য এত অল্প বয়সে পিতৃহারা কোনো কন্যা সন্তানের কাছে এবং বয়সের দিক থেকে
তার যে ম্যাচিউরিটি এই সময়ের মধ্যে যা হওয়ার কথা তার ঊর্ধ্বে গিয়ে যে কথা সে উপস্থিত করেছে, আমি স্তম্ভিত, বিস্মিত এবং সঙ্গে সঙ্গে বলবো এটা আমাকেও আত্মবিশ্বাসে বলিয়ার মধ্যে সাহায্য করেছে যে সবকিছু শেষ হয়ে যাবে। এটা আমাদের রাজ্যে বিশেষ করে যুব আন্দোলন সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আন্দোলন তার মুখে ভাষা জুগিয়েছে, বুকে সাহস এবং বলের সঞ্চার করার ক্ষেত্রে এই ভাষা নিঃসন্দেহে ভূমিকা নেবে। এই জায়গায় অনুপের চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে তার মেয়ের কথা শোনার মধ্য দিয়ে এই বিশ্বাসের ভিত আমার অন্তত তৈরি হয়েছে। সে একা কাজ করতো না, পরিবার নিয়ে কাজ করতো, না হলে তার মেয়ের মুখ দিয়ে এই ভাষণ আজকে আমাদের সামনে উপস্থাপিত হতো না। এটা শিখিয়ে দেওয়া ভাষণ না, মেয়ের বক্তব্য থেকে যেটা উঠে আসলো। আমার বাবাকে ভগৎ সিং ক্ষুদিরামের মতো আপনাদের মধ্যে আমি খুঁজব, অসাধারণ কথা। আমরা কি মেয়ের কথার মধ্য দিয়ে তার বাবার চরিত্রের বৈশিষ্ট্য উপলব্ধির মধ্যে নেই, নিজেরা নিজেদের ঘরের দিকে ফিরে তাকাতে শুরু করবো আজ থেকে। গ্রামটাকে সঙ্গে নিয়ে, মহকুমা মহকুমা নিয়ে, জেলা জেলা নিয়ে, রাজ্য রাজ্য নিয়ে দেশ শুরু করতে হবে নিচে থেকে। ছোট ছোট কাজ বাদ দিয়ে বড় কাজ হয় না। ছোট কাজের সাফল্য আসলেই একটার পর একটা ইট বসিয়ে যখন বড় দালান তৈরি হয়, এরকম বড় সংগ্রামের বিপ্লবী সংগ্রামের ক্ষেত্র প্রস্তুত হয়। এছাড়া মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, করোনা শুরু হওয়ার আগ থেকেই দেশে অর্থনীতি খারাপ জায়গায় ছিল। করোনার আক্রমণের চাইতেও অর্থনীতির আক্রমণ, মানুষের পেটে আগুন জ্বলছে, বেড়েছে বেকারত্ব। ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রের প্যাকেজ ঘোষণা করলেও আক্রান্ত মানুষের সাহায্য এখনো 99% পৌঁছায়নি। বিজেপি রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তার প্রধান দৃষ্টি আকর্ষণের কেন্দ্র হিসেবে তারা বেছে নিয়েছিল যুব সমাজ, যুব শক্তিকে। শহর এবং গ্রাম, মূলত মধ্যবিত্ত অংশের যুবকদের তারা আকৃষ্ট করবার চেষ্টা করেছিল। একটাই স্লোগান, কাজ পাননি আমরা কাজ করব, আমাদের প্রতি বছরে নতুন করে 2 কোটি করে চাকরি দেব, 5 বছরে 10 কোটি। তাতে সব বেকারের চাকরি না হলেও বিরাট অংশের চাকরি নিশ্চয়তা আমরা দিচ্ছি। এই ধারা অব্যাহত থাকবে, এটা ধীরে ধীরে বাড়বে নতুন অন্যান্য কর্মসূচি সঙ্গে নিয়ে। 5 বছরের অভিজ্ঞতা কি উল্টো, প্রতিশ্রুতি খেলাপ করেছে। বন্ধাক্রান্ত যে অর্থনীতি, এটা সংকটটা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। প্রশ্ন দুটো, কোভিডের আক্রমণ থেকে, রোগের আক্রমণ থেকে, প্রকোপ থেকে কি করে ভারতবর্ষের মানুষকে আমরা রক্ষা করবো, আক্রান্ত যারা কি করে তাদেরকে সুস্থ হতে সাহায্য করব, তাদেরকে কি করে আমরা বাড়িতে ফিরিয়ে দেব, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোভিডের আক্রমণে হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য যে সময় পদক্ষেপ সরকার নিল, তার আগে 3 মাস সময় নষ্ট করল। জানুয়ারি মাসে কিন্তু কেরালাতে ছেলেটি প্রথম মারা গেল। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এই 3 মাস সময় যদি ভারত সরকার ভূমিকা নিতেন, এই সময়ে এই আক্রমণের যে প্রাবল্য তাকে প্রতিহত করার জন্য আমাদের স্বাস্থ্য পরিষেবার আভ্যন্তরীণ যে দুর্বলতাগুলি, ত্রুটিগুলো, এগুলো অনেকটাই সুসংহত করে মোকাবেলা করে একটা ভালো জায়গায় আমরা চলে আসতে পারতাম, কিন্তু সরকার সেটা করলো না। এই তো করোনার আক্রমণের চাইতে অর্থনৈতিক যে আক্রমণ, পেটের মধ্যে যে আগুন জ্বলছে, এই আক্রমণই তো আমরা শেষ হয়ে যাবো। কে আমাদের বাঁচাবে? কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের মা বাবা।
আমাদের বাঁচাবার ব্যবস্থা করুন, কাজ খাতের ব্যবস্থা করুন। 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ডিক্লেয়ার করলেন ঢাকুল পিটিয়ে, 5 দিন সময়ে ব্যাখ্যা করলেন, হিসাব থেকে বেরিয়ে আসলো 1%, 99% এই প্যাকেজের দ্বারা আক্রান্ত মানুষের কোনো সাহায্য হবে না। 1% কিছুটা রিলিফ পেলেও পেতে পারেন, বাদ বাকি সব হচ্ছে ভাষণ, ঋণ, সুদে টাকা নিতে হবে, এবং এগুলোর অধিকাংশ হচ্ছে বড় মাঝারি ব্যবসায়ী, শিল্পপতি, এদের স্বার্থ রক্ষা করা। অপরদিকে টিওয়াইএফআই কেন্দ্রীয় নেতৃত্ব স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই কঠিন পরিস্থিতিতে অনুপের চলে যাওয়াটা অবাঞ্ছনীয়। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই উত্তর জেলায় জনবিরোধী নীতির বিরুদ্ধে সামনের নেতার ভূমিকায় কাজ করেছিলেন অনুপ। অমলেন্দু দেববর্মা আরও বলেন, অনুপের নীতি আদর্শ, তার মতাদর্শকে পাথেয় করেই সংগঠনকে মজবুত করতে হবে। এই অকাল যে প্রয়াত হয়েছেন, দুঃখের সাথে বলতে হয়, এমন একটা পরিস্থিতির সময়ে উনি প্রয়াত হয়েছেন যখন আমাদের রাজ্যে যুব আন্দোলন করে একটা আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি গোটা রাজ্যে। বিজেপি আইপিএফ জোট সরকারের তার নীতির বিরুদ্ধে এরকম একটা সময়ে উনি চলে গেলেন। এই সময়ে কমরেড অনুপ দাসের থাকাটা খুব জরুরি ছিল, কিন্তু আমরা হারিয়েছি। এরপরে ওনার যে নীতি, ওনার যে মতাদর্শ, এটা তো হারায়নি। ওনার মতাদর্শকে, ওনার নীতি, এটাকে পাথেয় করেই আমাদের আগামী দিনের যুব সংগ্রাম, বামপন্থী আন্দোলন আরো সংগঠিতভাবে আমরা মানুষের কাছে, সমস্ত যুবকের কাছে আমরা যেতে পারবো। সংগ্রামকে আরো, আন্দোলনে আমরা আরো বেশি করে সংগঠিত করতে পারবো, এই আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।